আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক আদালতের ভারতীয় বংশোদ্ভূত একজন বিচারক দম্বীর ভান্ডারী। উনি সম্প্রতি সুইডেন ভিত্তিক একটি গণমাধ্যম টিটি নিউজ এবং আমেরিকা ভিত্তিক একটি গণমাধ্যম দ্য ডেমোক্রেট সহ আরো বেশ কিছু গণমাধ্যমে একটি চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন শেখ হাসিনার বৈধতা প্রসঙ্গে। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা কিংবা আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার বৈধতা প্রমাণ করার জন্য যে আর্জি দিয়েছে বা যে আবেদন দিয়েছে সেই আবেদনটি কতটুক যৌক্তিক এবং আন্তর্জাতিক আদালত এটি গ্রহণ করলেও পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেবে এই বিষয়ে উনি একটি গুরুত্বপূর্ণ বার্তা সেই সকল গণমাধ্যমে দিয়েছেন। এবং সেই সকল গণমাধ্যম কিন্তু একান্ত যে সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় এই বংশোদ্ভূত বিচারকের, সেই বক্তব্যগুলো কিন্তু তারা ঢালাওভাবে প্রচার করেছে। এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল তথ্য বা বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের তথ্য পাওয়া দরকার সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলবো। তবে আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা কর্মযজ্ঞ পরিচালনা করছে। কিন্তু এর মধ্যে বেশ কিছুতে সফল হয়েছে, আবার বেশ কিছুতে বিফলও হয়েছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে দাবিয়ে রাখার জন্য কিন্তু একচেটিয়াভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তবে বর্তমানে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি, 5ই আগস্টের দিকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে, সেই অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু এতটা ঢালাওভাবে জনসমর্থন নিয়ে মাঠে ফিরতে সক্ষম হয়নি। তবে বর্তমান সময়ে আমরা দেখছি যে আওয়ামী লীগ অনেক বড় বড় মিছিল করছে এবং প্রত্যেক দিনই 2-3টি জায়গায় আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বেড়ে যাচ্ছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে যে সকল কাজসমূহ করছে তা প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে হয়তো বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশাসনিক ভাবে এতদিন দমন নিপীড়ন চালিয়েছিল সেই দমন নিপীড়ন হয়তোবা কিছুটা কমিয়ে দিয়েছে। তবে এই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আন্তর্জাতিক আদালতের যে বিচারক সেই বিচারকের তথ্য। উনি যে সকল গণমাধ্যম সমূহে বক্তব্য দিলেন বা যে সকল গণমাধ্যমে স্টেটমেন্ট দিলেন সেই স্টেটমেন্টগুলো কিন্তু প্রকৃতপক্ষে আনঅফিসিয়াল। আনঅফিসিয়াল বলতে একান্ত একটি সাক্ষাৎকার, যেটি আন্তর্জাতিক আদালতের কোনো আওতাভুক্ত নয়। এবং সেখানে সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করলো যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বৈধতা বিষয়ে বা শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবে এখনো রয়েছেন কিনা এবং উনি পরবর্তীতে ক্ষমতায় বহাল হতে পারবেন কিনা এই বিষয়ে যে তথ্যটি দিল বা যে আবেদনটি জানালো, সেই আবেদনে আন্তর্জাতিক আদালতের আসলে এখানে ভূমিকা কি, এখানে সেই সাংবাদিক একটু প্রশ্নের আকার বড় করার জন্য বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনটি তিনি উল্লেখ করেছেন এবং সেখানে স্পষ্ট করে তিনি বলেছেন বা জানতে চেয়েছেন যে জাতিসংঘ তো প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত করে প্রতিবেদন দিল এবং শেখ হাসিনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকেও কিন্তু গণহত্যাকারীর হুকুমদাতা হিসাবে পরিচয় করিয়ে দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে। এর প্রতি উত্তরে উনি বলেন যে জাতিসংঘ তার যে কাজটি করেছে সেটি তার একান্ত নিজস্ব সংস্থার কাজ এবং তাদের তদন্ত প্রতিবেদনে যে বিষয়টি তারা পেয়েছে সেটি তারা উল্লেখ করেছে। এখানে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক যে আদালত রয়েছে বা আন্তর্জাতিক আদালতের যে আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, সেটিকে কোনোভাবে প্রভাবিত করবে না। তবে এখানে তিনি উল্লেখ করেন যে আন্তর্জাতিক আদালত যদি জাতিসংঘের সেই প্রতিবেদন বিচারের সুবিধার্থে কিংবা তদন্তের সুবিধার্থে যদি নেওয়া প্রয়োজন মনে করে তাহলে সেটিও নিতে পারে এবং আন্তর্জাতিক আদালত যদি সেই তদন্তকে পুনরায় জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার জন্য বিবেচ্য বলে মনে করে তাহলে সেটি পুনরায় জাতিসংঘের কাছে আবার আন্তর্জাতিক আদালত অনুরোধ করবে এবং জাতিসংঘ পুনরায় যেন এই বিষয়টি তদন্ত করে। তবে ইতিমধ্যে আমরা জেনেছি দ্য ডেমোক্রেট এবং ইন্টারফ্যাক্স রাশিয়ান যে গণমাধ্যম তারা ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের যে সকল নতুন লবিস্টরা নিয়োগ হয়েছেন সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে জাতিসংঘে কিন্তু ইতিমধ্যে যে প্রতিবেদনটি বাংলাদেশ নিয়ে করা হয়েছে সেটির পুনঃতদন্তের জন্য এবং পুনরায় আরেকটি প্রতিবেদন দেওয়ার কিন্তু আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে জাতিসংঘের যিনি আইন বিভাগে রয়েছেন উনি এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের বার্তা এই বিষয়ে দেননি বা এই প্রতিবেদনটি আসলে জাতিসংঘ গ্রহণ করলো কিনা এই বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট বার্তা গ্রহণ করা যায়নি বা বার্তা আমরা পাইনি, এটি বলা যেতে পারে বা কোনো গণমাধ্যমে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো
প্রতিবেদন করেনি। তবে আন্তর্জাতিক যে আদালত রয়েছে, আন্তর্জাতিক সেই আদালতের এই ব্যক্তি আনঅফিসিয়ালি উনি বলেছেন যে শেখ হাসিনা, এখনো অনেকেই মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। উনি এখানে প্রসঙ্গ এটি টেনে এনেছেন যে শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকতেন, পদত্যাগ করে থাকলে ওনার যে পদত্যাগ পত্র রয়েছে সেই পদত্যাগ পত্রটি কিন্তু আন্তর্জাতিক ভাবে আমাদের কাছে আসেনি, কিংবা আমরা এখন পর্যন্ত যে সকল বিষয়বস্তু জানতে পেরেছি এই বিষয়ে, তাতে কিন্তু শেখ হাসিনার পদত্যাগ পত্র এখন পর্যন্ত পাইনি বা দেখতে পাইনি। এটি নিয়ে বাংলাদেশেও কিন্তু ব্যাপক হইচই হয়েছে। তবে আন্তর্জাতিক মহলে হয়তোবা এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগ পত্র বিষয়টি উঠে আসে। এর পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমি যতটুকু জেনেছি এটি সাধারণত আওয়ামী লীগ আমলের সংশোধন করা, এবং এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে আসলে কোনো কিছু নেই, এবং পুনরায় যে সরকার নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকার গঠনের পূর্ব পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী থাকবেন উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে বৈধতা রাখেন, বা উনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করবেন। সুতরাং উনি ওনার বক্তব্য মতে এই বিষয়টি স্পষ্ট করে বলেন যে বাংলাদেশের সংবিধান যেটি রয়েছে সেই সংবিধান অনুযায়ী এখনো মনে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তবে এর পাশাপাশি উনি আরেকটি কথা উল্লেখ করেন, এবং সেই কথাটি হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং সচরাচর আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু গণবিক্ষোভ, গণ আন্দোলন, গণজাগরণ কিংবা এই ধরনের গণ অভ্যুত্থান সংঘটিত হয়ে থাকে। এছাড়াও সামরিক শাসনের মাধ্যমে বা সেনা অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সরকার পতন হয়ে থাকে, এবং সেই সরকার পতনের পর সাময়িক যে পরিস্থিতি সৃষ্টি হয়, যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সেই অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য হয় সেনা সদস্যরা তাদের হাতে ক্ষমতা তুলে নেন, কিংবা একটি মিডিল টার্ম ব্যবস্থা গঠন করা হয়, যেই ব্যবস্থার মাধ্যমে পরবর্তী সরকার ব্যবস্থা আসার আগ পর্যন্ত দেশকে স্থিতিশীল রাখার চেষ্টা করা হয়। উনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এমন কায়দায় গঠন করা হয়েছে বলে মনে করেন। এছাড়াও উনি বলেন যে যেহেতু বাংলাদেশের সংবিধান অনুযায়ী দুটি বিষয়ই এখানে প্রশ্নবিদ্ধ, প্রথমটি হচ্ছে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের বৈধতা, এবং দ্বিতীয়টি হচ্ছে আমি যেমনটি বললাম যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট। সেই হিসাবে উনি মনে করছেন যে আন্তর্জাতিক আদালত যেহেতু সবসময় সুষ্ঠু তদন্ত এবং সঠিক তদন্তের মাধ্যমে একটি জাজমেন্ট তৈরি করতে সক্ষম হয়, সেই হিসাবে শেখ হাসিনার যে বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, কিংবা আওয়ামী লীগ যেভাবে শেখ হাসিনার বৈধতা বিষয়ে একটি আর্জি দাখিল করেছে আন্তর্জাতিক আদালতে, এবং আন্তর্জাতিক আদালত সম্প্রতি সেটি গ্রহণ করেছে, এবং এই বিষয়ে কিন্তু দ্রুত কার্যক্রম শুরু হবে। তিনি বলেন যে একটি আন্তঃরাষ্ট্রীয় বিষয় তো একদম ছোটখাটো কোনো বিষয় নয়, যেটি একদম স্বাভাবিকভাবে বা সহজভাবে আমরা যে কোনো সময় চাইলেই সেটি নিয়ে রায় দিয়ে দিতে পারবো, এরকম কিন্তু নয়। বরঞ্চ এখানে বাংলাদেশের যে অভ্যন্তরীণ সংবিধান রয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ আইন রয়েছে, এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিষয়ে তদন্ত করারও কিন্তু এখানে বিষয় রয়েছে। সুতরাং সেই সকল বিষয় তদন্ত সাপেক্ষে, এবং জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনও যেহেতু এখানে অনেকটাই জড়িত, সুতরাং এই বিষয়গুলো সর্বপ্রেক্ষাপটে মিলিয়ে যে একটি সুষ্ঠু রায় হবে বা সুষ্ঠু সমাধান হবে, এই বিষয়ের লক্ষ্যে কাজ করবে আন্তর্জাতিক আদালত।